সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। একটা অন্যরকম একটা কাজ করব আমরা। একেবারে তৃণমূল পর্যায়ে একজন ছাত্রলীগ কর্মী নেতা, এখন বিদেশে থাকেন, স্বপ্নিল খান। জি, হ্যালো তার ভাই। সংগ্রামটা আমরা শুনবো তার মুখে, দেশে এবং বিদেশে। স্বপ্নিল, কেমন আছেন? ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো। স্বপ্নিল খানকে আমরা অনলাইনে দেখি অনেকদিন, আমি দেখি আরো সম্ভবত অনেক ঘনিষ্ঠভাবে দেখি অনেকদিন। কারণ হচ্ছে, আমি বিদেশে একটা জিনিস চেষ্টা করতাম সবসময়, নতুন যারা আসতো, যেমন অস্ট্রেলিয়াতে থাকি, নতুন যে ছেলে মেয়ে, তাদেরকে কিছু সাপোর্ট দেয়া। আহ কয়েকদিন লাগে, 7-8 দিন সাপোর্ট দিলে হয়। এরপর সবাই একা চলতে পারে, এবং ওই 7-8 দিন সাপোর্ট তাকে অনেক বড় সাহস যোগায়। জি। এদেরকে আমি প্রিয় প্রজন্ম বলি। জি। স্বপ্নিল খানকে আমি অনলাইনে দেখে একটা প্রিয় প্রজন্ম, যে খুব অল্প বয়সে বিদেশে গেছেন এবং তার মা বাবাকে নিয়ে গেছেন। তার জি। সংগ্রামটা, তার মজার জীবনটা তিনি সবসময় বলতেন, প্রকাশ করতেন, শেয়ার করতেন, এগুলো ভালো লাগতো। আর স্বপ্নিল অন্য একটা যুদ্ধে আছেন, কারণ হচ্ছে আমাদের দেশটায় অন্য যুদ্ধ চলছে। স্বপ্নিল একজন ছাত্রলীগ নেতা ছিলেন দেশে এবং বিদেশেও। যে ছাত্রলীগ বাংলাদেশে এখন নিষিদ্ধ সংগঠন, যে সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের পতাকা, নানা কিছু সৃষ্টি বাংলাদেশে, সেটা বাংলাদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে। জি। স্বপ্নিলের কাছে শুনবো। স্বপ্নিল, আপনি বলেন তো, আপনি কিভাবে শুরু করতে চান আপনার বর্তমান জীবনটা? আমি বর্তমান জীবন, আমার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তা আমি 2008-9 নয় নয় সম্ভবত আমি আমেরিকাতে চলে আসি আমার প্যারেন্টসদের সাথে। আমার চাচার ওয়েতে আসি। আমার বড় চাচা ছিল এখানে, আছে এখনো। উনি আমাদের জন্য ইয়ে করে আমি এখানে আসি। তো দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যখন স্কুলে ছিলাম তখনও স্কুল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। মানে ছোটবেলা থেকেই এটার প্রতি আমার একটা মানে ঝুঁকি পড়া ছিল আর কি। এরপরে ইউনিয়নে বেশি দিন করতে পারিনি, যেহেতু বিদেশে মুভ হয়ে গেছি। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। তো আমেরিকায় আসি, ওইটা কন্টিনিউ করি। মানে যখনই টাইম পাই কাজের ফাঁকে, স্টাডির ফাঁকে, তখনই এটার মধ্যে আমি জড়িত আর কি। এটা হলো ছোট্ট পরিচয়। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা তো সবাই দেখতেছেন, মানে কি হচ্ছে কি হচ্ছে। এই পরিস্থিতি স্বপ্নিল আপনি কিভাবে দেখেন? আমি দেখি আসলে বাংলাদেশ আসলে একটা স্বাধীন দেশ। এটা 1971 স্বাধীন হয়ে গেছে। এটা ওই যে 24-এর স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, এগুলো আমি বিলিভ করি না এবং ফিউচারও করব না। এখানে জঙ্গিবাদী একটা মানে রাষ্ট্র তৈরি করার জন্য এরা উঠে পড়ে লাগছে। বাংলাদেশে মানে পুরো দমাই দিতে, শেখ হাসিনার হাত ধরে যে বাংলাদেশ আগায় গেছে 100 বছর, ওই বাংলাদেশে ওরা পিছিয়ে দিতেছে। বাংলাদেশে এই যে কোটা আন্দোলন, মানে কোটা আন্দোলনের নাম বলি, যে আন্দোলনটা ওরা করছে, ওটা কখনোই কোটা আন্দোলন ছিল না। কোটাগুলো এখনই আছে, এখনো এই কোটাগুলো অব্যাহত। বাট এরা কোটার নাম করে একটা মানে চলমান সরকারের এরা মানে নামতে বাধ্য করছে। এরা ইউনুস, যে ডক্টর ইউনুস, ওনার ষড়যন্ত্রের খাতির করে এই জিনিসগুলা বাংলাদেশে বাস্তবায়িত করছে। এখন বাংলাদেশের মানুষ এগুলো সাফার করতেছে, চুরি চিন্তাই, মানুষ রাস্তায় নিরাপদ না, ছোট ছোট বাচ্চা মেয়েরা রেপ হইতেছে। সবকিছু মিলে আমি দেখি যেটা বাংলাদেশ মানে 100 বছর পিছিয়ে গেছে আফটার 5 আগস্ট। আমি স্বপ্নিলের বাড়ি বাংলাদেশের বেগমগঞ্জে। নোয়াখালী বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে। এবং জি। বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের রামগঞ্জের মাহফুজা নাম এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয়। হ্যাঁ। স্বপ্নিল কিভাবে দেখেন বিষয়টাকে? মাহফুজ আলম যেটা, এরা আসলে এদের এদের নাম পরিচয় বিহীন। এরা বিকজ এদেরকে বাংলাদেশের কেউ এদেরকে চিনতো না কখনো, এদের মানে অস্তিত্ব কখনো ভাবেই ছিল না। বাট এরা এই যে আমেরিকার যে USAID বা সামথিং, তারপর ডক্টর ইউনুস, এদের সাথে যোগ দিয়ে তো মাহফুজ আলম যেটা, এটা সম্ভবত হিজবুত তাওহীদ বা সামথিং এরকম একটা জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে। সো এরা সবাই প্ল্যান করেই এই ধরনের একটা ন্যাক্কারজনক ইয়ে ঘটাইছে। আর লক্ষ্মীপুরের বাড়ি, এটা লক্ষ্মীপুরের মানুষের জন্য লজ্জা। ঠিক আছে, এই যে এই কাজগুলো করতেছে এবং যেভাবে বাংলাদেশটারে শেষ করে দিতেছে, এগুলো বাংলাদেশের মানুষ আশা করে না। মাহফুজ আলম হোক আর যেই হোক, তাদের কাছে আশা করে না। সো মাহফুজ আলম একটা ঘৃণিত এবং নিকৃষ্ট মানুষ বলতেও ঘৃণা লাগতেছে আমার।
আপনার এলাকার অবস্থা কি এখন ছাত্রলীগের নেতা কর্মীদের? না, আমার এলাকার অবস্থাও ভালো না। আমার এলাকায় যে মানে রিসেন্ট ছাত্রলীগে ঢুকছে এরকমও আছে, 2-3 বছর মতো অ্যাক্টিভিটি আছে, এদেরকেও মামলা টামলা। আর এই মামলাগুলা মানে খুব ইজি মামলা দেয় নাই, কারোর হত্যার মামলা দিছে, কারোর জ্বালাও পোড়ার মামলা দিছে, কেউ বাড়িতে নাই, কেউ মানে নোয়াখালীর মানুষ ঢাকা পলাইছে, ঢাকার মানুষ নোয়াখালী পালাই আছে, এই অবস্থা। মানে অর্থের অভাবেও মরতেছে, খাদ্যের অভাবে মরতেছে, আর আইনি সহযোগিতা তো নাই। আমার এলাকার যে বর্তমানে ছাত্রলীগ নেতা কর্মীরা আর আমি, মানে বাংলাদেশের 64 জেলার মানুষজনের সাথে আমি মোটামুটি ভাবে কানেক্টেড, যারা ছাত্রলীগ করে। মানে এদের অসহায়ত্ব মানে মুখ দিয়ে বলে প্রকাশ করতে পারবো না আমি। মানে কয়েকটা ওয়ার্ড বললাম, এটাতে এটা শেষ হবে না। মানে আওয়ামী লীগ থেকে কোনো সহযোগিতা আওয়ামী লীগ থেকেও নাই ফার্স্ট অফ অল, বা ওরা করতে চায় না। তারপরে এরা বাড়িতে থাকতে পারে না, মধ্যবিত্ত মিডল ক্লাসের যে ছেলেগুলো আছে, হয়তো বাবার দোকান করতো বা বিভিন্ন চাকরি টাকরি করতো, ওগুলোও নাই, পড়াশোনা তো পুরাই গেছে। এভাবে অলমোস্ট 1 ইয়ার্স হয়ে গেছে, এভাবে এরা জীবনযাপন, এরা পালাই আছে, ইন্ডিয়া আছে, ঢাকায় আছে। এখন বসে তো খাওয়ারও অবস্থা নাই, আর বাইরে হলেই তো ধরতেছে, মব জাস্টিসের মাধ্যমে মারতেছে, জেলে দিয়ে দিতেছে। অবস্থা ভালো না। আপনি বললেন সারা দেশে ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আপনি কানেক্টেড। জি। ছাত্রলীগের সর্বশেষ সভাপতি, সাধারণ সম্পাদক, এদের সাথে কি কানেক্টেড? ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে আমার সাথে বেশ কিছুদিন আগে একবার কথা হয়েছে। আমাদের ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল করিম জাবেদে আমার ভিডিও কল দিয়ে সাদ্দামরে ধরা দিচ্ছে। মানে সাদ্দাম তখন ইন্ডিয়াতে আছে, এখনো তো ইন্ডিয়াতে আছে, তখন সাদ্দামে আমার অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে, বিকজ আমি যেহেতু অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বলি। তো সাদ্দাম সম্ভবত এগুলা দেখছে জাবেদের ফোনে বা তার ফোনে, আমি জানি না এটা। তখন আমার বলতেছে, ভাই চালাই যান, আপনার ধন্যবাদ, বা মানে আমার থ্যাঙ্কস দিছে, এতটুকুই কথা হয়েছে। এছাড়া আমি মানে ওদের সাথে কানেক্টেড না। আমি আমাদের আওয়ামী লীগের অনলাইন যে টিম গুলো আছে ওদের সাথে আমি ভালোভাবে কানেক্টেড। আমাদের একটা টিম আছে, এটা ক্র্যাক প্লাটন বলে, ওইখান থেকে আমরা বিভিন্ন ধরনের অনলাইনের যেই হুমকি ধুমকি এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করতেছি, এবং আমরা অনেকটাই সাকসেস, বিকজ আমরা যেটাই নিয়ে কথা বলি ওইটাই বাংলাদেশে নিউজ করতেছে। মানে গুজব গুলা আমরা প্রতিরোধ করার মানে অপ্রাণ চেষ্টা করতেছি। অনলাইনের আমাদের যে টিমটা আছে, আমি ওই টিমের মেম্বার। ওখানে অনেকগুলো ছেলে আছে প্রায় সারা বাংলাদেশ থেকে, ওই ছেলেগুলা 24/7 অ্যাক্টিভ আওয়ামী লীগের কে প্রোটেক্ট করার জন্য, ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে প্রোটেক্ট করার জন্য অনলাইনে বিশেষ করে। এবং সবাই এই টিমটার সাথে পরিচিত। গুজবগুলা কারা ছড়ায়? গুজবগুলো ছড়ায় বিশেষ করে, গুজবগুলো ছড়ায় জামাতিরা, এরা আগেও করতো বাঁশের কেল্লার মাধ্যমে। এখন এখানে আবার একজন আছে সাংবাদিক ইলিয়াস, মানে যেটা মনে আসে সেটাই সে লাইভের মধ্যে বলে দেয়, ভিডিওতে বলে দেয়। আরেকজন আছে ফ্রান্সে পিনাকিরে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ দেওয়ার পরে পিনাকি আমার ব্লক করে দিছে। সো গুজবগুলো আসলে জুলকার নাইর, ইলিয়াস, পিনাকি এদের মাধ্যমে গুজবগুলো আসে। আর বাংলাদেশের যে জামাতি যারা আছে এরাও এই গুজবগুলোর মধ্যে জড়িত। মানে বিভিন্ন সময় বলতেছে শেখ পরিবারের ও ইন্ডিয়ার নাগরিক, আবার বলতেছে শেখ হাসিনা ওইখান থেকে শত কোটি টাকা নিয়ে গেছে, আবার বলতেছে মানে বাংলাদেশের যে মসজিদের বিষয়টা, প্রথমে বললো যে শেখ হাসিনা মসজিদ করছে সৌদি আরব না থেকে টাকা এনে, আবার বলতেছে সরকারি ফান্ড থেকে করতেছে। মানে ওরা যখন যেটা পারে ওটা ছাড়া, আর নিউজ মিডিয়া তো স্বাধীন না। মানে ওরা একটা নিউজ করে ঘন্টাখানিক থাকে, এরপর এটা ডিলেট হয়ে যায়। সো নিউজ মিডিয়াও এটাতে মানে ডিফেন্ড করার মতো কোনো অবস্থা নেই। সো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ওগুলা মানে যাচাই বাছাই করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার মধ্যে এই মামলা হয়েছে দেশে? জি, আমার নামে মামলা হয়েছে। আমি শুধু কয়টা অনলাইন মামলা? মামলা প্রত্যেক সময় মানে কয়েক মাস, 1 মাসের মধ্যে মানে 10-12 বার পুলিশ বাসায় যায়। আমার বাড়িতে কেউ নাই, মানে আমার 14 গোষ্ঠীরও কেউ নাই, তো আমাদেরকে পায় না। এখন আমার বাড়ি হয়েছে মানে 2-3 ফ্যামিলি নিয়ে একটা বাড়ি, তো আমাদের আত্মীয় স্বজন ছাড়াও আরো 2 ফ্যামিলি 3 ফ্যামিলি আছে। তো পুলিশ যে ওদেরকে রিচ আউট করে, মাঝে মধ্যে ওদের ফোন থেকে আমার রিচ আউট করার চেষ্টা করে, টাকা চায়, 2,000 টাকা দিতাম, সিএনজি ভাড়া দিয়ে আসছে, এই সেই এগুলা বলে। মামলা অনেকগুলো আছে বাংলাদেশ ইয়াতে, বাড়িতে অনেকগুলো নোটিশ পাঠায় আসছে, কেউ রিসিভ করার মতো নাই। গ্রাম পুলিশ দিয়ে মাঝে মধ্যে আমার আব্বার সাথে যোগাযোগ করতে চায়, ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে। মামলা 10টার বেশি আছে। আপনি বলছেন এমনি বাংলাদেশে বলছে পুলিশ নাকি কাজ করছে না, আপনি বলছেন পুলিশ কাজ করছে এবং পুলিশ টাকা চায়। পুলিশ পুলিশ কাজ করতেছে, বর্তমানে পুলিশ আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা যারা
ছাত্রলীগ বিদেশ থেকেও করি তারাও নিরাপদ না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার আমার মনে হয় যে ভেরি কাইন্ড ছিল। মানে এই যে যারা মানে রুমর স্প্রেড করে ইলিয়াস, পিনাকি, জুলকার নাইর, এদের প্রতি, বিকজ এদেরও বাংলাদেশে ফ্যামিলি ছিল, এখনো আছে, ওদের প্রতি কোনো হামলা মামলা আওয়ামী লীগের পক্ষ থেকে কখনো হয় নাই। এই জন্য এরা মানে 17 বছর ধরে মিডিয়াতে গলাবাজি করে গেছে। এখন আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা এখান থেকে একটা ওয়ার্ড বলি, ওখানে যাই আমাদের যে, আমার তো কেউ নাই, আমার ভাই ব্রাদার যারা আছে বা যারা অন্য অন্য দেশ থেকে করে, ওদের ফ্যামিলিতে অ্যাটাক করে ঘর বাড়ি ভাঙি ফেলার জন্য অ্যাটেম্প নেয়। সো বাংলাদেশের পুলিশ কাজ করতেছে শুধু ইউনুস গ্যাং আর জামাত বিএনপি এদের ইশারায় করতেছে। এখন যারা ক্ষমতায় আছে, এবার শিবিরের তো একটা কাঠামো আছে সারা দেশে, ছাত্র জি দলের একটা কাঠামো আছে সারা দেশে। হুম, এখন যারা ক্ষমতায় আছে তারা একটা রাজনৈতিক দল গড়ার তো তৈরি করছে দেশে, জি কিন্তু ছাত্রলীগ তো তৈরি করা আছে, এটা তৈরি করার বিষয় না। এটা হুম, বংশ পরম্পরা, পারিবারিক ভাবে, আদর্শিক ভাবে হুম, ছাত্রলীগ করে চলে গেছে। হুম, যে সংগঠনটা তৈরি করা আছে, যে জি সংগঠনটা এক নাগাড়ে 15 বছর বেশি ক্ষমতায় ছিল, জি। সেই সংগঠনটা সেই সংগঠনটাকে কেন কি বেগ পেতে হচ্ছে এদেরকে মোকাবেলায়? ছাত্রলীগের কথা বলতেছেন, মানে ছাত্রলীগ হুম। কি কোনো বেগ? অবশ্যই ছাত্রলীগ বেগ পাইতেছে, ছাত্রলীগ বেগ পাইতেছে বিকজ আমি মনে করি ছাত্রলীগের বেগ পাওয়ার প্রধান কারণ হচ্ছে নেতৃত্ব শূন্য এখন বর্তমানে, মানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। এই যে অনলাইনে বসে একটা ডিক্লেয়ার করে দেয়, আজকে এয়ারপোর্টে যাও, কালকে এই করো, পরশু এই করো, এইগুলোতে হবে না। সো এই বেগ গুলো পাইতেছে একমাত্র নেতৃত্বহীনতার কারণে। নেতৃত্ব গত বছরগুলোতেও ছিল না। যদি মানে শক্ত একটু নেতৃত্ব থাকতো তাহলে এই যে জামাতিরা বা শিবিরের এই যে সাধারণ সম্পাদক, সে ছাত্রলীগের কর্মী হয়ে শিবিরে গেছে, এই যে সার্জিস, হাসনাত, এরা সবাই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ওখানে বসে ষড়যন্ত্রটা করছে। সো বেগ পাওয়ার প্রধান কারণ তো ওরা আছেই, পুলিশ প্রশাসন বা অন্যান্য দলে যারা এদেরকে হুমকির মুখে রাখছে। বাট আমাদের সমস্যাটা হয়েছে আমাদের নেতৃত্বের সমস্যা, আমাদের কেউ নেতৃত্ব দিচ্ছে না এই মুহূর্তে। বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ নেতৃত্বহীন, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। এমনি আমরা যখন আওয়ামী লীগের নেতাদের, ছাত্রলীগের নেতাদের জিজ্ঞেস করি নেতৃত্ব শূন্যতার কথা, জি। তারা বলেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ নেতৃত্বের নির্ভর একটা দল না, এটা তৃণমূলের কর্মীদের দল, তারাই সব কিছু তৈরি করে। আর তৃণমূলের কর্মীরা কি তৈরি করবে? তৃণমূলের তো কর্মীরা যে জেল জরিমানা খাটতেছে, যে 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 নেতারা আছে, এরা কি কোনো খোঁজ খবর নিতেছে? নিতেছে না। কাউরে জামিন করাইতেছে? করাইতেছে না। ইভেন আপনি একটা জিনিস পর্যালোচনা করে দেখেন, স্থানীয় যে এমপি গুলো ছিল, মানে গুটি কয়েকজন ছাড়া সবাই কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। মানে এমন কোনো প্রমাণ আপনি বের করতে পারবেন না যে কোনো এমপি একটা ছাত্রলীগের ছেলেরা জামিন করাইছে। এরকম নাই, নজির নাই। এই ছেলেগুলা নিজেদের মা বাবা জামিন করাইতেছে, আর যারা করাইতে পারতেছে না এইভাবে আটকে আছে। এখন তৃণমূল যদি মানে রুখে দাঁড়াইতে চায়, তৃণমূল কোথাও যাইতে চায়, তৃণমূলটা তো সাহস দিতে হবে। আপনি মানে অর্থ দিয়েও সহযোগিতা করবেন না, আপনি আপনি নেতৃত্ব দিবেন না, দেন আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে তৃণমূল আপনার জন্য স্ট্যান্ড নিবে বা তৃণমূল ঘুরে দাঁড়াবে? এত ধরপাকড়, এত জ্বালা পোড়াও, হত্যা, মানে আপনি তো দেখছেন বিগত দিনগুলো আওয়ামী লীগের মানে যে চলমানে আওয়ামী লীগের কতগুলো নেতা কর্মীকে মেরে ফেলা হয়েছে মানে নির্বিচারে। এরা কোনো জাস্টিসও পায় না, ইভেন দো কোর্টের মধ্যে ওদেরকে মারা হইতেছে, মানে কোর্টে উঠাইছে ওইখানেও মারতেছে। তো এখন আপনি নেতৃত্ব যদি না দিতে পারেন, আপনি আর্থিকভাবেও যদি সহযোগিতা না করতে পারেন, মানে এখন এমন এক পরিস্থিতি, আপনার 2,000 টাকা যদি আপনি ওদেরকে দেন 2 লাখ টাকা মনে হবে, বাট আওয়ামী লীগ এটা করতেছে না, একদমই করতেছে না। এবং আপনি কারো কাছে যদি এই ব্যাপারে কথা বলতে চান, পরের দিন সে আর আপনার সাথে কথা বলবে না এটা নিয়ে। ছাত্রলীগের একজন নেতা, খুব পরিচিত নেতা এবং খুব জনপ্রিয় নেতা, সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলম, জি তিনি একটা কথা এসব বলতেন, এখনো বলেন, ছাত্রলীগ এতিমদের সংগঠন, এই সংগঠনের ছেলে মেয়েরা দিয়েই যায়, কিন্তু ইয়েটা পায় না, স্নেহ মমতা বা নেতৃত্ব পায় না, শেল্টারটা পায় না। আপনার কথায় কি সেই বক্তব্যের সেই বক্তব্য প্রতিফলন? আমি 100% ওনার বক্তব্যের সাথে একমত পোষণ করতেছি। বিকজ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আগে সম্ভবত ছাত্রলীগ আসছে বা ছাত্রলীগের ইয়ে হয়েছে, মানে আমার জানা নাই এতটুকু পর্যন্ত। মানে ছাত্রলীগ একটা মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান মানে ছাত্রলীগের ছিল।
ছাত্রলীগরা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন কাজে ব্যবহার করে গেছে, বাট প্রতিষ্ঠিত করে নাই। আপনি খবর নিয়ে দেখেন ছাত্রলীগের কয়টা ছেলে চাকরি পাইছে। মানে এখন দেখেন এই সমন্বয়ক বলেন আর শিবির বলেন, এরা কিন্তু ভালো ভালো পজিশনে আছে, কয়েকশো কোটি টাকার মালিক এক একজন এই কয়েক মাসে। আপনি ছাত্রলীগের ছেলেগুলোরা দেখায় দেখেন নিজেদের গ্রাজুয়েশনও করতে পারে নাই, নেতার পিছে পিছে ঘুরতে ঘুরতে আওয়ামী লীগের নেতাদের পকেট ভরাইছে, মানে ওরাই ওদের মতো করে রাজনীতি করে গেছে। আপনি ছাত্রলীগের একটা ছেলের ভালো জবও নাই বা ভালো কোনো অবস্থানে নাই, বিজনেস দিছে বা কিছু এরকম কোনো কিছুই নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া। তো ছাত্রলীগের টিমে ছাত্রলীগের নেত্রী যখন ডাক দেয় বা নেত্রী ইয়ে করে, নেত্রীরই অনুসরণ করে। আওয়ামী লীগের নেতারা মানে পুরা বছরগুলোতে ব্যবহার করে গেছে এবং কোনোভাবে উপকৃত না ছাত্রলীগ। আপনি যে কথাটা বলছেন এর বাইরেও ধরেন আমরা খুব বিস্ময় নিয়ে দেখি, যেটা সারা দেশে নেতৃত্ব নাই, ছেলে পেলে নতুন একটা ব্লাড, নতুন একটা গ্রুপ, এটা মনে হয় হয়তো এরা ছাত্রলীগ করে নেই, এমন ছেলে পেলে জয় বাংলা লিখতেছে, পোস্টারিং করতেছে, দেয়ালে লিখছে, গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পরেও গ্রেপ্তার হওয়ার পরও পুলিশ নিয়ে যাচ্ছে হাত করা পরা, জয় বাংলা বলতেছে। বলতেছে এইটার শক্তিটা কি? এই শক্তিটা কি? এটা শক্তি হলো মানে আওয়ামী লীগের রাজনীতিটার বিশ্বাস করা। দেখেন মানে আমি আমি একটা কথা বলি, আমি 5ই আগস্টের আগ পর্যন্ত আমি ফেসবুকে রোস্ট করতাম, মানে বিভিন্ন সেলিব্রিটিদেরকে রোস্ট করতাম, তাদের খারাপ দিকগুলা ভালো দিকগুলা মিলামিশে আমি ওদেরকে রোস্ট করতাম। তো আমি মান্থলি না হলেও আমেরিকান ডলারে 2200 থেকে 2300 ডলার আমার ফেসবুকের থেকে আসতো। ঠিক আছে, আমি কিন্তু ওইটা ছেড়ে দিছি টোটালি। 5ই আগস্টের পর যখন কোটা আন্দোলন শুরু হয়েছে আমি টোটালি কোটার বিরুদ্ধে স্ট্যান্ড নিছি। তা আমার মানে এটা আসছে কোত্থেকে, এটা বুঝছে কি ছাত্রলীগ যারা করে মানে মূলত মন থেকে করে, এরা এদের একটা আবেগের সাথে মানে পেশা নেশা এভাবে জড়াই যায়। এখন আপনি ওরাই মানে দম থাকা পর্যন্ত এটা বলেই যাইব, ওইটার সাথে আদর্শের সাথে কোনো বেইমানি নাই। So এরকমই মানে আমার দিকটাও এরকম, মানে আমার টাকা পয়সা আমি সব ইয়ে করছি, ফেসবুক ইউটিউব সব চলে গেছে, স্টিল আম টকিং লাইক আই লাইক টু ডু দ্যাট কজ আমার মনে হয় যে মানে বাংলাদেশের যে কর্মীরা আছে, বাংলাদেশের ছাত্রলীগের মানুষজন আছে, আমার ভাই বারাদার, মানে আমার ভাইরে মারতেছে বা আমার ভাইরে জেলে নিয়ে চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগে বিষয়গুলো নিয়ে, যে জন্য আমি চুপ থাকতে পারি না। যেহেতু আমার একটা পজিশন আছে, আমি বাইরে আছি, আমার ধরা ছোঁয়ার বাইরে এক হিসেবে, তখন আমি এই জন্য অনলাইনে প্রতিবাদগুলো করেই যাই। এবং আপনি দেখবেন নোয়াখালীতে কিছুদিন আগে যে আব্দুল হান্নান মাসুদ সম্ভবত সমন্বয়ক, সে আমাদের ওই যে হাতিয়ার এমপির ঘর বাড়ি ভাঙাইছে, এরপরে ওই এফেক্টটা আস্তে আস্তে আমাদের ওবায়দুল কাদের পর্যন্ত আসছে। তখন আমি ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের দোহাই দিয়ে যে আওয়ামী লীগের নেতাদের পকেটের মধ্যে বিএনপির নেতারা ছিল, জামাতের নেতারা ছিল, জামাতরা আওয়ামী লীগ সম্পূর্ণভাবে শেল্টার দিয়ে গেছে গত বছরগুলা, তাই মানে নোয়াখালীর কথাগুলো আমি বলে উঠাইছি। মানে আমি জানি যে জামাত বিএনপি এগুলো না আওয়ামী লীগের এমপিদের মধ্যে ছিল। তো এখন তোমরা যদি ঘর ভাঙো তো নেক্সট ইয়ারতে তোমরা ওইগুলো ফেস করবে। তো এই ভিডিওগুলো আমি 2-3 বার বানাই, প্রায় 10 লাখ মানুষের মতো দেখছে। আমাদের নোয়াখালীতে আর ভাঙচুর হয় নাই, এবং আমি দেখছি জনসাধারণে অনেক সমর্থন দিছে, প্রায় 5-6 হাজার মানুষ শেয়ার করছে ওই ভিডিওটা। মানে আমি চাই নাই যে আমাদের নোয়াখালীতে এরকম মানে ঘর বাড়ি ভাঙচুর চলুক। সো ছাত্রলীগ যারা করে আসছে বা করে বা মন থেকে করে, এরা একটা আবেগ, এটা নেশার মতো হয়ে যায়, এটা থেকে স্কিপ করার কোনো ভয় থাকে না। এটা আদর্শে বিশ্বাসী হয়ে যায় যে ছাত্রলীগ করি, ছাত্রলীগের আদর্শটা আমি অনুসরণ করুম, জেল হোক জরিমানা হোক ফাঁসি হোক আরো খেয়ার। আমেরিকাতে সংগঠন করতে কোনো সমস্যা হচ্ছে এখন? হ্যাঁ, আমেরিকাতে সংগঠন করতে সমস্যা হয়। কিছুদিন আগে ইলিয়াসে আমাদের আমরা যে মিছিলটি করি, এখানে আমেরিকাতে একটা ফেমাস বাঙালি জায়গা আছে, ওটার নাম হলো জ্যাকসন হাইট। ওইখান থেকে বিএনপি বা ইলিয়াস সহকারে যে গংগুলো আছে, ওরা আমাদের নাম ঠিকানা কালেক্ট করে বিভিন্ন মাধ্যমে করে এয়ারপোর্টে পাঠাইছে। আমরা লিস্টটাও দেখছি, 47 জন আমাদের ছাত্রলীগের নেতাকর্মীর নামে এয়ারপোর্টে দিছে, যাতে আমরা ওইখানে গেলে অ্যারেস্ট হই। তো সমস্যাগুলো এগুলা। আর দ্বিতীয় সমস্যা, ওরা আইনানুগ কিছু করতে চায়, বাট এখানে কোনো ওইটার কোনো সুযোগ নাই। বিকজ আমরা জঙ্গিবাদী বিরোধী, আমরা জঙ্গি বিরোধী, আমরা সংখ্যালঘুদের পক্ষে। সো ওই ক্ষেত্রে আমেরিকার যে আইন টাইন দিয়ে আমাদেরকে কোনো বুঝাইতে পারে না। আর ওরা একটু ভুলের মধ্যে ছিল, ওরা চাইছিল আমার বিরুদ্ধে স্টেটে কমপ্লেন করবে, মানে আমার পেপার হওয়া আটকাবে, বাট দে হ্যাভ নো আইডিয়া লাইক আমি যখন আসছি তখনই আমি আমেরিকান সিটিজেন নিয়ে আসছি, বিকজ আমি আন্ডার 18 আসছি এই দেশে। তো সমস্যা এটা হয়, ওরা ভিতর ভিতরে, বিকজ ওরা এখানে অনেক পাওয়ারফুল, লাইক দে আর পাওয়ারফুল, আমার থেকে পাওয়ারফুল ওরা, ওদের টাকা বেশি, সংখ্যায় ওরা বেশি।
তাদের শহীদ মিনারে আপনারা কি 21শে ফেব্রুয়ারি পালন করছেন, জি, জয় বাংলা স্লোগান দিয়েছেন, এই হ্যাঁ, ঘটনাটা কিছু? এটা বাংলাদেশ কমিউনিটি শহীদ মিনার করে বাংলাদেশ কমিউনিটি নির্দলীয় ভাবে, যে বাংলাদেশ কমিউনিটি ছিল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল বিগত বছরগুলা। আপনি কোথায় যাবেন এখানে, মানে যে সংগঠনগুলাই ছিল সবই আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল। আওয়ামী লীগের নেতারা এখানে ডোনেশন দিত, বিভিন্নভাবে হেল্প করতো। এখন তারা নতুন করে এখানে মানে পলিসি মেক করছে, দলীয় কোনো স্লোগান এখানে হবে না, নির্দলীয় ভাবে এখানে ফুল দেওয়া হবে। এই জন্য পরে আমরা আমাদের প্রোগ্রাম করার কথা ছিল, পাবলিক একটা শহীদ মিনার করা হয়েছে সবাই মিলে ওইখানে। বাট যখন শুনছি এরা স্লোগান দিতে মানা করছে, দলীয় ফুল দিতে মানা করছে, তখন আমরা আসি এখানে। আপনি নিউজ 20, চ্যানেল 24, টাইম টেলিভিশন এগুলোতে আসছে যে বাংলাদেশ কমিউনিটির প্রোগ্রামে ছাত্রলীগের মানে আওয়ামী লীগের মানুষজনের হামলা মামলা সামথিং এরকম করে ইয়ে করছে। তখন আমরা জোর করে ওখানে ফুল দিছি, জোর করে আমরা ওখানে স্লোগান দিছি। আপনার কি মনে হচ্ছে স্বপ্নিল, জি, কতদিন লাগবে এই দুঃসময় পার হতে? এই দুঃসময় পার হইতে আমার আগেও যদি মনে হতো অনেক বছর লাগবে, এখন মনে হচ্ছে যে অনেক বেশি দিন লাগবে না। কেন লাগবে না মনে হয়, কেন বাংলাদেশের মানুষ অলরেডি এদের বিপক্ষে অবস্থান নিছে। বাংলাদেশের আপনি মিডিয়া জগৎ থেকে শুরু করেই মানে শ্রমজীবী মানুষ বলেন, চাকরিজীবী মানুষ বলেন, বা ছেলে মেয়ে উভয় এখন গুটি কয়েক দলের মানুষজন ছাড়া সর্বসাধারণ কিন্তু এখন ইউনূস গং জামাত এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বিকজ বাংলাদেশের চলমান পরিস্থিতি, মানুষের ঘর বাড়ি জ্বালাই দিতেছে, ডাকাতি করতেছে, যারা যেখানে ধরে মেরে ফেলতেছে, ধর্ষণ হইতেছে, এগুলা দেখার পরে বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাইতেছে। তারপর অনেক মনে হয় মেল কারখানা বন্ধ, 2-3 লাখ মানুষ বেকার। আর ইউনুস সারা বছর সে অন্য একটা দেশে ছিল, সে প্রফেসরি করছে, হোয়াট এভার ব্যাংকিং করছে, সে বাংলাদেশের মানুষের যে ব্রেইন মাইন্ড এগুলো সে বুঝে না, বা রাজনীতিটা কিভাবে করতে হবে বুঝে না। আমি তো তার মনে করি সে একটা পুতুল, তার পুতুলের মতো সাজায় রাখছে। আসিফ নজরুল, মাহফুজ গং এরা সমন্বয়ক, এরা এই দেশটারে লুটে পুটে খাইতেছে। তো এই জন্য মনে হয় বাংলাদেশের মানুষ এদেরকে অতি শীঘ্রই, বাংলাদেশের যে মানুষগুলো আছে ওরা এদের বিরুদ্ধে একটা আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাস্ত করবে, এটা আমার বিশ্বাস। বেশি দিন না, আই বিলিভ দ্যাট। আপনার সংগঠন ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ, জি, আপনি একটা নিষিদ্ধ সংগঠনের নেতা। জি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার চেষ্টা চলছে, জি। কিভাবে এগুলো ফেস করবেন? আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের নিষিদ্ধ করার ওরা কেউ না। আপনি একটা কাগজে লিখে দিলেন যে ছাত্রলীগ নিষিদ্ধ, আবার আমার একটা কাগজে লিখে দিলেন আমি বাতিল। এটা তো সম্ভব না। ওরা বাংলাদেশের কে? ওরা কি নির্বাচিত সরকার বাংলাদেশের? মানে জনগণে ভোট দিয়ে ওদেরকে বসাইছে, ক্ষমতা দিছে। ওরা কি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই গেছে? না, ওরা তো নিজেরা নিজেরা কুকুরের মতো কামড়াকামড়ি করতেছে, 2 টাকা 5 টাকা এগুলা নিয়ে নিয়ে। তো আওয়ামী লীগরা হয়তো সাময়িকভাবে ওরা ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ দিবে কাগজে কলমে, বাংলাদেশে বলবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। বাট এটা আদৌ সম্ভব না কোনোভাবেই না। ওদের এটা মুখের বুলি অথবা কাগজের কালি। বাট বাংলাদেশের মানুষ এটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে। আমার মতো লাখ লাখ ছাত্রলীগ আওয়ামী লীগের মানুষজন আছে বাংলাদেশে। আই থিঙ্ক 50 থেকে 60% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। আপনি ঢাকা বিবেচনা করে লাভ হবে না, প্রত্যেকটা জেলা, যতগুলো জেলা আছে সবগুলা জেলায় আছে। এখন আমার যে ভাই মানে আত্মীয় স্বজন আছে, বা আমার ছেলে মেয়ে হইলে, বা আমি যাচ্ছে বা ছেলে মেয়ে যাই হই, তারাও তো আওয়ামী লীগের সমর্থক। এভাবে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে। এক ইউনুস বসে, জামাতের আমির বসে, বা তারেক রহমান বিদেশ থেকে বসে ষড়যন্ত্র করে নিষিদ্ধ করে দিলে এটা নিষিদ্ধ হবে না, সম্ভব না আদৌ। করছে তো অনেক, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, ছাত্রলীগ স্টিল ঝটিকা মিছিল বাইর করতেছে, স্টিল ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ, স্টিল সবকিছুতেই তো অ্যাক্টিভ। আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? আমার যে উপজেলা বেগমগঞ্জের যে রসুলপুরে মানে পাবলিকলি 21শে ফেব্রুয়ারি পালন করা হয়েছে, পাবলিকলি মিছিল করা হয়েছে, আমার কাছে সবগুলো ভিডিও আছে। পাবলিকলি তারা ফুল দিয়ে আসছে, পাবলিকলি এই যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে কেক কেটে স্কুলের মাঠের মধ্যে। সো আপনি কিভাবে একটা দলের নিষিদ্ধ করতে পারেন যখন মানে সব জেলায় এগুলা ছিটেফোঁটা ভাবে হইতেছে? সব তো আর অনলাইনে আসে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে তৃণমূলের সমর্থনের কারণেই ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ নেই? না, কোনো লাভ নেই। এই কাগজে কলমে শেষ, মুখের বুলি কাগজের কালি এতটুকুর মধ্যে শেষ। একটা এত বড় একটা সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠন, বাংলাদেশের মানুষের সংগঠন, এটা এইভাবে নিষিদ্ধ করা কোনোভাবেই পসিবল না। কতজনের মন থেকে আপনি হয়তো জোর করে আপনি কথা একটা বলালেন, মানুষের মনে কি আছে? আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আফটার এভরিথিং আওয়ামী লীগের সাথে ভোটে আসলে এদের 14 দল একসাথে আওয়ামী লীগের সাথে এখনো জিতবে না। বিকজ
ওরা যদি ভালো কিছু করতো, মানে ভালো অ্যাক্টিভিটি দেখাইতো আপনার শেখ হাসিনা লেফট লাইক 5ই আগস্টের পরে, তাহলে হয়তো কোনো কিছু আমি বলতে এখন একটু ইয়ে করে বলতাম। বাট ওরা যেগুলো করছে, হামলা মামলা, চুরি ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এগুলোর পরে তাদের মানে ভোটে গেলে তারা আওয়ামী লীগের সাথে ভোটেও টিকবে না। দ্যাটস ওয়াই দে স্কেয়ার্ড। এর জন্য তারা চাচ্ছে না যে আওয়ামী লীগের সাথে তারা ভোটে যাক বা আওয়ামী লীগ কোনোভাবে ভোটে আসুক। আদারওয়াইজ তাদের ভাষ্য মতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তারপরে ছাত্রলীগ মানুষে মারছে, এই করছে, এমপিরা নেতারা টাকা চুরি করছে, এই করছে, তো এগুলোর পরে তোরা ভোটে আয়, সাধারণ মানুষ মানে বেঁচে নে কারে নিব, এরা জানে আওয়ামী লীগ চলে আসবে। এই জন্য এরা ভেরি স্কেয়ার্ড। ওরা কি এই কারণে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে চায় না? হ্যাঁ, অবশ্যই এই আমাদের কারণে আওয়ামী লীগ ইলেকশন করতে চায় না, বিকজ তাদের অ্যাক্টিভিটি গুলো খুবই খারাপ ছিল 5ই আগস্টের পর থেকে। তারা এই যে ছোট ছোট পোলাপাইন আপনি দেখেন, এই যে রাফি খান, তালাত মাহমুদ রাফি, একটা চট্টগ্রামের ছেলে, সে শুধু বন্দর থেকেই নাকি 60 কোটি টাকা ওখান থেকে সরাইছে। তার মার ব্যাংকে 34 কোটি টাকার লেনদেন তার মার ব্যাংকে করছে। তারপরে ক্রিপ্টো বা কারেন্সির মাধ্যমে আবারও টাকা আনছে। মানে আবার দেখেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে নাকি নিজেদের সুপারিশে চাকরিতে দিছে ওয়াসাতে। তো এইভাবে হাজার হাজার দুর্নীতির সাথে এরা জড়িত। এরা কিন্তু বয়সে আমারও ছোট। তো বাংলাদেশের মানুষ এগুলো দেখতে পারতেছে না, আর এগুলো পছন্দ করতেছে না। মানুষ এগুলোর বিপক্ষে যায়, মানুষের প্রতিবাদ জানাচ্ছে। আপনি ফেসবুকে দেখলে বলবেন যে শেখ হাসিনারে আমি 5ই আগস্টে শেখ হাসিনারে বিতাড়িত করার জন্য আন্দোলন করছি, এখন আমি শেখ হাসিনারে ফিরে আনতে চাই। তো মানুষের মনের মধ্যে শেখ হাসিনা চলে আসছে, নারীরা নিরাপত্তা চায়, সাথে সাথে এখন শেখ হাসিনারও চায়। আপনি কোন দিকে যাই আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন, এবং ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট না দিয়ে মানুষের উপায়টা কি সেটা আপনি বলতে পারেন না। এদের খাতে বাংলাদেশ নিরাপদ নাই, এটা প্রমাণ করতে পারে নাই। আপনি দেখেন বাংলাদেশ এতটাই অনিরাপদ, তারেক রহমান 5ই আগস্টের পর থেকে এখনো সে দেশে আসতে পারতেছে না। এটা ফানি না? মানে তার নামে মামলা নাই, তার কর্মী, তার নেতা কর্মীরা সব টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড সব দখল করে বসে আছে, পুরো বাংলাদেশই এখন তাদের। বাট সে এখনো দেশে এন্ট্রি নিচ্ছে না, বিকজ হি গট সেফটি ইস্যু। হাউ ইউ বিলিভ দ্যাট লাইক বাংলাদেশের মানুষ এদের কাছে নিরাপদ? ওদের একটা ধারণা বিভিন্ন মিডিয়াতে আসে যে আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে দেয়া না হয়, আওয়ামী লীগের ভোটটা তারা পাবে। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। আওয়ামী লীগ, আমি বললাম না, আওয়ামী লীগ যে মনে প্রাণে বিশ্বাস করে তারা ভোটের কেন্দ্রে যাবে না, না ভোট দিয়ে চলে আসবে। আপনি মানে আওয়ামী লীগের ভোট করতে না দিয়ে আপনি একটা চয়েস দেন আমার, যে আমি এর ভোট দিব, এই দেশের জন্য ইয়ে করবে। But কারে ভোট দিবে? জামাতরে ভোট দিবে? জামাত, যে জামাত মানুষের জঙ্গিবাদী শিখায়, যে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী, যে জামাত বাংলাদেশের মানুষের মানে নিরাপত্তা তো নিজেরাই টানে নিতেছে, যে মৌলবিবাদী, মোল্লাবাদী, যাই হোক, এগুলা তারা প্রতিষ্ঠিত করতেছে। তারা বাংলাদেশের কে কোন জামা পরে বাইরে হবে ওটাও বলে দিতেছে। আপনি দেখেন একটা ভিডিও আমি কিছুদিন আগে পোস্ট করছি, এক জামাতের নেতা, সে আবার পুলিশের অস্ত্র লুট করছিল। সে একটা হিন্দু মেয়েরে বলতেছে তোমার হিজাব কোথায়? তখন ওই হিন্দু মেয়েটা বলতেছে যে আমি হিন্দু, তারপরে বলতেছে হিন্দু হলে কি সব দেখাইতে হবে? তো এরা এভাবে জঙ্গিবাদী গুলো স্প্রেড করে। মানে একটা ছোট মেয়ে 5 থেকে 6 বছর হবে, তো বাংলাদেশের মানুষ জামাতে ভোট দিবে না? এটা কখনো সম্ভব না, কখনো সম্ভব ছিলই না। আর বিএনপি আওয়ামী লীগে যেগুলো করে নাই 17 বছরে, বিএনপি 7 মাসে সেটা দেখাই দিছে। বিএনপি সব ধরনের বাজার ঘাট থেকে শুরু করে সিএনজি স্ট্যান্ড, মামলা বাণিজ্য, সব মানে দখলদারিত্ব, মানে আওয়ামী লীগের যে নেতাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল এগুলো দখল করে বসে আছে। তো মানুষ তো এগুলো দেখতেছে। So, ভোটের মাঠে যে বিএনপির ভোট দেওয়ার কিছু নাই। আর ছাত্র যারা, এরা তো মানে জাতীয় বাটপারে পরিণত হয়েছে। জাতীয় বাটপার, এরা 3-4 জন ছাড়া এদের পিছনে এখন আর কেউ যায় না। এখন দেখেন, আগে যখন আন্দোলন হয়েছে তখন মানে লাখ খানিক চলে আসতো একসাথে, একটা আবেগ কাজ করতো। এখন ওরা ওই যে রাজু ভাস্কর্য বলেন আর শাপলা চত্বর বলেন বা ইনকেলাব জিন্দাবাদ বলেন, ওখানে এখন আর মানুষ পায় না, বিকজ এখন সবাই সরে যাইতেছে, এখন আর এগুলোর মধ্যে নাই। তো বাংলাদেশের মানুষের অপশন নাই, ইদার ভোট কেন্দ্রে যাবে না যদি আওয়ামী লীগ না আসে, মানে এভাবেই চলবে। এখন জোর জবস্ত করে যদি কিছু করতে পারে বা নিতে পারে, ওটাতে তো আর বলতে পারি না, বাট ভোটে না। আপনি অনলাইনে খুব অ্যাক্টিভ, কোন পোস্ট গুলা বেশি ভিউ হয়? আমার পোস্টগুলো ভিউ হয় বেশি যখন আমি মানে মানুষের দুর্নীতিগুলা তুলে ধরি, মানুষের খারাপ কাজগুলা তুলে ধরি, তখন এগুলা বেশিরভাগ ভিউ হয়। এটা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যারা মানে একটা শ্রেণী কিন্তু আছে, তারা কোনো দল করে না, তারাও জিনিসগুলা দেখে। আর আমি আমার এই লাইফে কখনো আমি গুজব ছড়াই নাই। মানে এটা আমার একটা ইয়ে আছে, আমি নিজে এটা স্বীকার করি। আমি যেটা সত্যি ওটা বলার চেষ্টা করি। সো আমার মানে যে ইস্যুগুলা নিয়ে আমি কথা বলি, ধরেন আমি বেশিরভাগ মোল্লাদের বিরুদ্ধে আমার অবস্থানটা, বিকজ বাংলাদেশ মোল্লাতান্ত্রিক হইতে পারে না, বাংলাদেশ সব ধর্মের মানুষের।
তো আমার বেশিরভাগ আমি যখন স্ট্যান্ড নিই মানে সংখ্যালঘুদের পক্ষে আমি দাঁড়াই, তখন আমার মানে বেশিরভাগ রিচ হয় মানুষের। যখন আমি একটা মেয়ের পক্ষে দাঁড়াই, অবহেলিত একটা দর্শিতার পক্ষে দাঁড়াই, তখন এটা বেশি রিচ হয়। যখন আমি একজন আওয়ামী লীগের নেতার ঘর ভাঙি ফেলছে, ঘর ভাঙি ডাকাতি করতেছে, যখন একটা ছাত্রলীগের ছেলেরা মারি ফেলছে, ওগুলা মানুষের কাছে রিচ বেশি হয়। একজন গায়িকা কে নিয়ে আপনি সর্বশেষ একটা পোস্ট দিয়েছেন। জি, আমি গায়িকার নিয়ে পোস্ট দিছি, তার নাম হলো ন্যান্সি। সে আওয়ামী লীগের আমলে আমেরিকাতে যাতায়াত করতো, বিভিন্ন ধরনের গান গাইতো। তার আওয়ামী লীগের আমলে অসংখ্য গান তার রিলিজ হয়েছে। এখন আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, এখন আরেক দলের আপনি মলিন হাত আপনার মাথায় পাওয়ার জন্য আপনি এখানে আসি বললেন শেখ হাসিনার আমলে আপনি স্বাধীন ছিলেন না, মানে আমগো নোয়াখালীর ভাষায় এক বিয়ের পরে যেটা করে এটারে করে হাঙ্গা। সো ওই মহিলা 7টা বিয়ে করছে আওয়ামী লীগের আমলে, এবং 7টা জামাইয়ের সাথে আইনি লড়াই করে সে ওদের থেকে টাকাও হাতায় নিছে। তারপর আওয়ামী লীগের আমলেই সে সুইসাইড করতে চাইছে ঘুমের ওষুধ খেয়া, তারপরে তারও ওখানে হসপিটাল থেকে আনা হয়েছে। তো আওয়ামী লীগের আমলে সে সব ধরনের অপকর্ম করে গেছে উইদাউট এনি হেজিটেশন, লাইক তারে কখনো অ্যারেস্ট করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয় নাই, কোনো কিছু নাই। এখন ওই মহিলা যদি মানে লাইভ টিভি প্রোগ্রামে আসি বলে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমার কাছে ঈদ মনে হচ্ছে, তাহলে সমস্যাটা কার ভিতরে, ওটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। একটা চরিত্রহীন মহিলা, যে মানে কি বলবো আর, তার বিরুদ্ধে তার নিয়ে আর আমার কোনো কমেন্ট নাই। এটা মানুষ দেখছে, মানে সে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করি, স্বাধীন নারীবাদী একটা জীবনযাপন করি, সে এখন আসি বলতেছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার মনে হয়েছে আজকে ঈদের দিন। তো এগুলো তো আমরা মানতে পারি না, আমরা তো দেখে আসছি সব আওয়ামী লীগ কতটুকু কাইন্ড ছিল মানুষের উপরে। আপনি খুব ইয়ে থেকে খুব গ্রামের একটা পরিবেশ থেকে উঠে এসেছেন। জি, আমি খুব গ্রাম থেকে উঠে আসি। আপনি গ্রামের ছেলেদের কষ্টগুলো আপনি জানেন। জি। রাজনৈতিক আহ, কর্মীদের সমস্যাগুলো আপনি জানেন। সারা জি। দেশের কর্মীগুলোকে যে কষ্ট পাচ্ছে সেটা আপনি ফেস করেন। জি। কোন নেতা বাদ দেন, সংগঠন বাদ দেন, এর বাইরে থেকে এই ছেলে মেয়েকে কিভাবে সহযোগিতা করা যায়, আপনার সাজেশনটা কি? আমার এই যে ছেলে মেয়ে, যে ছেলেগুলো আছে গ্রামের, যে গ্রাম মানে ভিলেজ পলিটিক্স এর সাথে, যারা ভিলেজ থেকে ছাত্রলীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি করে, এদেরকে রিচ আউট করা উচিত। এদের এদেরকে রিচ আউট করা অত্যন্ত সহজ, মানে এরা আপনার কাছে ধরা দিবে। আপনি যখন মানে একটা অনলাইন ব্যক্তিত্ব হবেন, মানে আপনি দুইটা কথা বলবেন, এরা আপনার কাছে আসি ধরা দিবে, এবং আপনার কাছে তার যে কষ্টগুলো স্প্রেড মানে বলবে আপনার কাছে, এবং আপনার কাছে একটা শান্তি পাবে যখন আপনি একটা কথা ওরই বলতেছেন অনলাইনে, সে ভয় বলতে পারতেছে না। এদেরকে আমি মনে করি এদেরকে মানসিকভাবে একটু সাহস দেওয়া উচিত, আর্থিকভাবেও টুকটাক সাহায্য করা উচিত। আমি যে প্রথমে বললাম, এখন যে বর্তমান যে পরিস্থিতি, মানুষ না খায় মরতেছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওদেরকে আপনি 2,000 টাকা দিলে ওটা 2 লাখ টাকা দেখাবে। এই যে আমার এখানে স্টুডেন্ট বিষয় আসছে একটা ছোট ভাই, তার বাড়ি হলো টাঙ্গাইলে, সখীপুর টাইপের কোথাও কিছু একটা, আমি টাঙ্গাইলে তো কিছু চিনি না, মির্জাপুর বা সখীপুর। তার আব্বা সাবেক চেয়ারম্যান ছিল, স্কুলের সভাপতি ছিল, মানে ওদের যেই ফ্যামিলিটাই ওর আব্বার প্রতি রান হইতো। এখন ওর আব্বারই 7 মাস 8 মাস ধরে আপনার জেলে আটকে রাখছে। এখন এই ছেলেটা এখানে মানে ডাবল কাজ করতেছে, বাইক দিয়ে ডেলিভারি দিচ্ছে, একটা দোকানে কাজ করতেছে ফ্যামিলি রান করার জন্য, এবং ওই এলাকাতেও রাখতে পারতেছে না, ঢাকায় এনে মুভ করছে। এখন ঢাকা তো ব্যয়বহুল জায়গা। তো গ্রামের যে পলিটিক্স গুলা, ওগুলাতে আমি মনে করি আওয়ামী লীগের যেই বড় বড় নেতারা আছে, এমপিরা আছে, এদের কাছে হাজার কোটি টাকা আছে। এরা একটা নিজেরা একটা সংগঠিত হয়ে গ্রামের মানুষজনের খোঁজ খবর নেই। গ্রামের যারা পলিটিক্স করে ওদের ভোটের মধ্যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসে। খালি ঢাকা ঢাকা হিসাব করলে হবে না, সারা বাংলা হিসাব করতে হবে। ওদের সাথে যোগাযোগ করার মাধ্যম, যারা ফেসবুক অনলাইনে ইনফ্লুয়েন্সার আছে তাদের সবার সাথে এদের সাথে অ্যাক্টিভিটি আছে অনলাইনে। আমার একটা অভিজ্ঞতা, স্বপ্নিল, আমার একটা অভিজ্ঞতা। আহ, আমি গত কয়েক মাসে দেখলাম আর কি, জি। সারা পৃথিবীতে আওয়ামী লীগ সমর্থক অনেক মানুষ, তারা কিন্তু এই বিপদগ্রস্ত এই জি। ছেলে মেয়েগুলো হেল্প করতে চায়, জি। হেল্প করতে চায়। এখানে সমস্যা হচ্ছে এটা টাকাটা কালেকশন করা, বাংলাদেশে জি। ডিস্ট্রিবিউশন করা, এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। যেমন আপনি চাঁপাইনবাবগঞ্জ, জি। চাঁপাইনবাবগঞ্জ যে যে দুটো ছেলে মারা গেছে, জি। জবান বলতে হবে। আমরা একটু মনে করলাম যে মারা গেছে, যে ফ্যামিলি মারা গেছে, তো টাকা পয়সা দিয়ে তো আর ওদের ইয়ারটা হবে না, একটু সাপোর্ট দেয়া তাদেরকে আর কি, তাদের ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না। সে জি। আমি খুব তাড়াতাড়ি
কয়েকদিনের মধ্যে প্রায় 3 লাখ টাকা কালেকশন করলাম। 3 লাখ টাকা, 3 লাখ টাকা কালেকশন করার পরে সমস্যা দেখা দিল, টাকাটা পৌঁছায় দেয়। ওটা একটা জি জামাতের এলাকা, জি জামাতের এলাকা, কেউ যেতে ভয় পায়, যায় না। তারপরে হচ্ছে ওই ফ্যামিলির সাথে যখন যোগাযোগ করলাম, ওরা বলতেছে ভাই আমাদের বাড়িতে আসবেন না, যদি জানে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মানে নওগাঁ থেকে একটা ছেলেকে পাঠালাম, ও গ্রামে যেটা হয়, যেটা বাড়িতে একটা লোক গেলে বুঝতে পারে যে একটা লোক গেছে, সেটা জিজ্ঞেস করতে শুরু করছে, আপনি কোথায়, এখানে আত্মীয় বাড়ি আছে কিনা, আলাপ করতেছে। দুইটা ফ্যামিলির, আহ একটা ফ্যামিলির মোটামুটি সচ্ছল, একটা খুবই খারাপ অবস্থা। তো সচ্ছল ফ্যামিলিটা আমাদেরকে বললো আমাদেরকে টাকা দেওয়ার দরকার নেই ভাই, ওই ফ্যামিলির খুবই খারাপ অবস্থা, পারলে ওদেরকে দিয়ে দেন পুরো জিনিস। তাই আমরা ওদেরকে পুরো জিনিস দেওয়ার চেষ্টা করলাম এবং ব্যবস্থা করলাম দেওয়ার। এইভাবে কিন্তু অনেক মানুষ হেল্প করতে চায়, কিন্তু টাকাটা পৌঁছানো সহজ নয় এখন, সে তো ভয় পায় সে। এই মনে করেন এই ক্ষেত্রে জি এই 3 লাখ টাকা দিয়ে মনে করে যদি ওই ফ্যামিলি থেকে আমরা একটা ছোট বিজনেস করে দিতাম, গ্রামের উদ্যোগ করতে করে, ভাই এরকম করে লাভ নাই, ওই দোকানটা ভেঙে নিয়ে যাবে, জি দোকানটা ভেঙে নিয়ে যাবে, এটাও কঠিন অবস্থা। জি আসলে আপনার আপনার সাজেশনটা কি, কিভাবে হেল্প করা যায়? এক্ষেত্রে আমার মতে যে ইউনিয়ন হোক, উপজেলা বা পৌরসভা, এক্ষেত্রে ওইখানে যে নেতাকর্মীরা বিদেশে আছে বা দেশে আছে এদের সাথে যোগাযোগ করা উচিত। যোগাযোগ করে ডাইরেক্টলি ওই টাকাটা ব্যাংকে অথবা বিকাশে দিয়ে দেওয়া উচিত, ইন পার্সন কাউরে না এটা পাঠায়। টেকনিক্যাল সমস্যা, টেকনিক্যাল জানেন, ওই এলাকার ইউনিভার্সিটি চেয়ারম্যান ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, হ্যাঁ, বা ওদের মাধ্যমে আমরা যেতে চাইছি আর কি, ভাই করবো ভাই, এগুলো করবেন না, হ্যাঁ, হুম, আমি ওই বাড়িতে গেলে আমি কালার হয়ে যাবো, জি আমি আর বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, ব্যাংকে বিকাশে টাকা নিতে ওরা ভয় পাচ্ছে না। হ্যাঁ, আমরা কি করছি, সরকার কি করছি, কিন্তু একসাথে দেই নেই, কিস্তি কিস্তি করে দিয়েছি সেটা। জি হ্যাঁ, আমরা চিন্তা করছিলাম গ্রামে চাপানগরে কৃষি এলাকা, তার জি মাঠের কৃষিতেও যদি ইনভেস্ট করা যায়, সেটা একটু হেল্প করবে সেটা। আসলে আমি আপনি বাইরে থেকে চিন্তা করতেছি, কথা বলতেছি, সমাধানগুলা ভেতর থেকে বলতে হবে, ওরা বলতে হবে কিভাবে কি করা যায়, ওদেরকে সেভাবে হেল্প করতে হবে। আচ্ছা স্বপ্নিল, এটা শেষ করবো, একটা জি কথা বলে, আজকে মনে করেন আপনি খবর পেলেন অমুক দিন শেখ হাসিনা বাড়ি যাবে, বাংলাদেশে ফেরত যাবে, জি আপনি কি করবেন? দেশে চলে যাব, ওই দিনে দেশে চলে যাব। কি করবেন দেশে গিয়ে, বা দেশ যেতে পারবেন কিনা? সবকিছু কনফার্ম হওয়ার পরেই যাব। শেখ হাসিনা যাচ্ছে এরকম একটা অথেন্টিক নিউজ আছে, তখন আমি দেশে যাবো। বিকজ আমি দেশে যাওয়ার কখনো ইচ্ছা ছিল না, আমি বিগত 7-8 বছর মনে হয় দেশে যাই নাই। আওয়ামী লীগ থাকতেও আমি যাই নাই দেশে, মানে আমার ইচ্ছা করে না, আমার কেউ নাই দেশে। বাট এখন আমি খুবই এক্সাইটেড, এনি ডে এনি টাইম আই ওয়ান্ট গো। শেখ হাসিনা গেলে আমি আরো জোরে যাব। এই যে আপনি কথাটা বললেন স্বপ্নের, এটা একেবারে আমরা যারা বাইরে আছি আমরা জানি, আমরা বাইরে আছি, আমাদের দেহটা শুধু বাইরে, জি মনটা সারাক্ষণ দেশে। দেশে আমরা যে যেটা ফিল করি, আমরা এই যে মজা করে বলি, এ, দেশপ্রেমটা যে কি, বিদেশে এসে বোঝা যায় সেটা, জি বিদেশে এসে ফিল করা যায় সেটা। জি এই যে আপনার প্রতিজ্ঞা, এই যে আপনার স্বপ্ন জি সফল হলো, জি স্বপ্নে আপনাকে জি অনেক শুভেচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ ভাই।